এখন তাকে ওপেনটাই করানো বাড়তে পারে। এখন বলা হচ্ছে সে মারতে পারতেছে, তাকে ছয় নামানো যায়। তার এত এবিলিটি আছে, তার এত পোটেনশিয়াল আছে, কিন্তু 12 বছরের জায়গাটা স্থিতিশীল হলো না। নিউজিল্যান্ড এবং বাংলাদেশের মধ্যকার শেষ টি-20, সেটি নিয়ে বিস্তারিত জানতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সিনিয়র ক্রীড়া সাংবাদিক আতিফ আজম। আতিফ ভাই, আপনাকে স্বাগত স্টার প্রেস সেটে। জানতে চাবো, আপনার কাছে জানবো, জিজ্ঞাসা করবো বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের সিরিজটা নিয়েই। আগামীকালকে সিরিজ নির্ধারণী ম্যাচ এবং সেটা অঘোষিত ফাইনালে পরিণত হয়েছে। এই ম্যাচে প্রথম কোশ্চেনটা, কাকে আপনি এগিয়ে রাখবেন শক্তির বিচারে? শক্তির বিচারে তো অবশ্যই বাংলাদেশকে এগিয়ে রাখা উচিত, কারণ নিউজিল্যান্ডের যে দলটা এসছে সেটা কিন্তু তাদের পূর্ণ দল না। তাদের বিভিন্ন প্লেয়ার এখন পিএসএল, আইপিএল এসব জায়গায় খেলছেন। একটা দল আবার এই টিম আবার তারা অলরেডি শ্রীলঙ্কা আছেন। তো শক্তির বিচারে তো বাংলাদেশে এগিয়ে আছে, বাট দেখতে হবে যে মাঠের কে শক্তিটা ঠিকমতো প্রয়োগ করতে পারে। বিকজ এই নিউজিল্যান্ড দল যে ইউ ক্যান টেক দেম ফর গ্রান্টেড, এই ব্যাপারটা কিন্তু তারা প্রথম ম্যাচেই প্রমাণ করেছে। সেকেন্ড ম্যাচে বাংলাদেশ খুব ভালো কামব্যাক করেছে। আর লাস্ট ম্যাচটা যেহেতু চট্টগ্রামে খেলা হবে, আশা করি একটা চট্টগ্রামের উইকেট তো সাধারণত রান প্রসবা উইকেট হয়, অনেক রান হয়। ওই ধরনের উইকেটে নিউজিল্যান্ডের যে ব্যাটিং লাইন আপ আছে তারা কিন্তু মারতে পারে। তাদের উইকেটটা ভালো হলে তাদের জন্য সুবিধা। আপনি যেহেতু বলছিলেন প্রথম ম্যাচের কথা, প্রথম ম্যাচটা বাংলাদেশ মিরপুরে যে খেলা হয়েছে, প্রথম এবং দ্বিতীয় একই উইকেটে খেলা হয়েছে, সেখানে আমরা বরাবরের মতোই দেখতে পেয়েছি যে আসলে আমরা যেটা ধান ক্ষেতের উইকেট বলে সমর্থকরা ট্রল করে, তার চেয়ে কিছুটা ভালো ছিল, কিন্তু একেবারে আশানুরূপ উইকেট কি ছিল মিরপুরে? প্রথম ম্যাচটা ওরকম ছিল না। প্রথম ম্যাচের উইকেটটা খুব একটু ঝামেলাজনক উইকেট ছিল। ঝামেলাজনক উইকেট ইন দ্য সেন্স যে আসলে বলটা থেমে আসছিল, একটু নিচু হচ্ছিল, সেন্সিভ আসছিল। প্রথম ম্যাচের উইকেটটা অত ভালো ছিল না, সেটা সব প্লেয়ারও বলেছে প্রথম ম্যাচের উইকেট অত ভালো ছিল। সেকেন্ড ম্যাচের উইকেটটা কম্পারেটিভলি বেটার ছিল। প্রথম ম্যাচে সেকেন্ড ম্যাচের উইকেটটা কম্পারেটিভলি বেটার ছিল, এবং ইন সেকেন্ড ম্যাচ নাহিদ রানা শোড যে সে কী করতে পারে। সো ইট ওয়াজ এ গুড উইকেট, কম্পারেটিভলি বেটার দেন দ্য ফার্স্ট ওয়ান। আপনি এখন বলতে পারেন না যে এটা খুব ভালো উইকেট কিনা, কারণ এটা প্রশ্ন থেকেই যায়। আপনি এখন ধরেন আমরা বিশ্বকাপ যদি খেলি, তাহলে বিশ্বকাপটা খেলবো আমরা সাউথ আফ্রিকায়। আর আমরা বিশ্বকাপের যে প্রিপারেশন এখন থেকে শুরু করি, তার প্রিপারেশন হচ্ছে একটা আপনার ভাষায় ধান খেতে থেকে একটু ভালো উইকেটে। আমরা সাউথ আফ্রিকার উইকেটের কথা যখন বলছিলেন, আমরা জানি সেখানে আসলে রানের ফুল ঝড়ি ছোটে। সেইটার প্রিপারেশন কি আসলে চট্টগ্রামের উইকেট কি সেটার প্রিপারেশনের জন্য এনাফ আপনার মনে হয়? চট্টগ্রামের উইকেট ভালো, চট্টগ্রামের উইকেট সবসময় ভালো থাকে। ইটস এ গুড উইকেট টু ব্যাট অন। ব্যাটে বলটা আসা লাগে। উইকেট ভালো খারাপ বোঝার একটা বড় হচ্ছে কি, উপাদান হচ্ছে কি, বলটা আপনার ব্যাটে আসছে কিনা। আমি জানি না যে টিম ম্যানেজমেন্টের অন্য কোনো চাওয়া আছে কিনা, চট্টগ্রাম উইকেটে বলটা ব্যাটে আসে, সেক্ষেত্রে আপনার রান হবে। এবং সাউথ আফ্রিকার উইকেটও যে অনেক অন্যরকম উইকেট ওরকম না। সাউথ আফ্রিকা এখন কিন্তু উইকেট মোটামুটি একটা আমাদের থেকে খুব একদম ডিফারেন্ট না, খুব ডিফারেন্ট যে ভাবতেছে ওরকম না। বাট ওখানেও ব্যাটে বল আসে, আমাদের বলটা ব্যাটে আসে, আপনার রান করাটা একটু ডিফিকাল্ট। বাট হ্যাভিং সেড দ্যাট, বাংলাদেশের ব্যাটিংটা তো আসলে সবসময় একটা গোলকদাতার মতোই মনে হয়। দুটো জিনিস বাংলাদেশের ব্যাটিংয়ে গোলকদাতা, একটা হচ্ছে তৌহিদ হৃদয়ের ব্যাটিং অর্ডারটা আসছে কিছুদিন প্রথম ম্যাচের পরে, সেকেন্ড ম্যাচ যখন যে তৌহিদের নাম্বার 6-এ ব্যাটিং করলেন, তখন একজন বলেই বসছেন হাসতে হাসতে যে এখন তাকে ওপেনটাই করানো বাকি। এত বেশি তাকে নিয়ে নড়াচড়া করা হয়েছে, এত জায়গায় খেলানো হয়েছে যে এখন তাকে ওপেনটা করানো বাকি। এখন কারণ বাংলাদেশে যখনই যে ভালো খেলে খারাপ খেলে, তৌহিদ হৃদয় হচ্ছে তাদের কাছে এক্সপেরিমেন্টাল কিটটা, যে তাকে আমরা তাকে 4 নম্বরে গত 1-1.5 বছর যে স্ট্যাটটা দেখে 4 নম্বরে কিন্তু সে খুব ভালো ব্যাটিং করছে। বাট তার 4 নম্বর জায়গা নেই, বিকজ অন্য একজন ব্যাটসম্যানকে অ্যাকোমোডেট করতে হবে। সো এইসব জিনিস থেকে বাংলাদেশ তৌহিদ 6 খেলাতে চায়, যদি 6-এই তাদের ইচ্ছা থাকে, তাহলে এটা একটা লং টার্ম ইচ্ছা হওয়া উচিত। বিকজ কালকে যদি একটা নাম্বার 4 ভালো ব্যাটিং করবে না, তখন তৌহিদ হৃদয়কে উপরে উঠাবে, তাহলে ওইটা আমার খুব হাস্যকর। এটাই তো হয়ে আসছে যে যদি ভালো না হয়ে থাকে তাকে আবার তুলে নিয়ে আসা হয়। 6 নামানো হচ্ছে বিকজ সে মারতে পারে। এখন বলা হচ্ছে সে মারতে পারতেছে, তাকে 6 নামানো যায়। তৌহিদ হৃদয় একটা ফিক্সড ব্যাটিং অর্ডার নেই। দিস ইজ ভেরি আমার কাছে খুব আনইউজুয়াল লাগে। এবং আপনার ধরেন যদি তাকে মারতে পারে এই কথা যদি আপনি নিচে নামান যে মারতে বা তার হাতে স্ট্রোক আছে, তা তাকে টি-20-তে আবার উপরে খেলানো উচিত, যেহেতু মারতে পারে। একটা মানুষের জন্য দুই ধরনের হবে না, বিচার হবে না। যখন টি-20-তে আসবে তখন তো তাকে উপরে খেলে না, 3-এ খেলে না, 2-এ খেলে, 4-এ খেলে না, ঠিক আছে? সেখানেও তো উপরে খেলানো উচিত, যেহেতু সে রান তুলতে পারে সেই হিসাবে তাকে উপরে নেওয়া উচিত। সেটাই। আর দ্বিতীয় কথা হচ্ছে বাংলাদেশের ওপেনিংটা মোটামুটি সেটেল না এখন। কারণ ধরেন সৌম্য সরকার যদি কালকে খেলেন, এর আগের দিন কিন্তু সৌম্য সরকার হি মিসড হিজ চান্স। এখন প্লেয়ারদের বুঝতে হবে, সৌম্য বা ওদেরকে বুঝতে হবে যে চান্স কিন্তু অনেক আসবে না। বাংলাদেশ কিন্তু এই কয়েকটা ম্যাচের মধ্যেই তাদের ওয়ার্ল্ড কাপ যদি খেলতে পারে, বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ পরিকল্পনা সাজিয়ে ফেলবে। সৌম্য সরকার কেন ওই খুব সুন্দর একটা শট মারার চেষ্টা করছিলেন, এবং বলটা জাস্ট খালি একটু স্লো হয়ে গেছে বলে তার বলটা কানেক্ট হলে এটা এই শটটা সে পারে।
চট্টগ্রামের উইকেটটা কিন্তু বলা হয়ে থাকে সৌম্য সরকারের জন্য কিছুটা পয়া, সেখানে তার এভারেস্টে 57 উপরে, একটা সেঞ্চুরি রয়েছে, 2টা 50 রয়েছে। কালকে যদি তাকে সুযোগ দেওয়া হয়, আপনার কি মনে হয় আসলে তার পক্ষে সেই উইকেটে তার যেহেতু পয়া বলছিলাম এবং সেখানে তার ভালো পারফরমেন্স, সেই উইকেটে আসলে তার এই সুযোগটা কতটুকু নেওয়ার মতো এখন সক্ষমতা রয়েছে? সুযোগ তো নেওয়া উচিত, সুযোগ না নিলে কীভাবে হবে? সুযোগ তো আপনার নিতে হবে, বিকজ আপনি তো অনেক সুযোগ পান বলে মনে হয় না। আমরা লম্বা সময় ধরে সুযোগ দেওয়ার কালচারটাও কিন্তু আমাদের মধ্যে নেই। না না, এখন তো লম্বা সময় ধরে কালচার আছে, মানে এখন তো বেশ অনেক দিনই আমরা যদি অনেক কয়েকটা নাম বলি, সেই কয়েকটা নামের মধ্যেই কিন্তু সেটা সীমাবদ্ধ। হ্যাঁ, সুযোগ নিতে হয় মানে কি, এখন মানে আপনি টিকতে চান, মানে থাকতে চান, একাদশে থাকতে চান, তাহলে ইটস নাও অর নেভার ফর সৌম্য। বিকজ এই ম্যাচে যদি সে ব্যাটিংয়ে খারাপ করে, দেন তখন কিন্তু আমরাই যারা তার ব্যাপারে লিখছি, সৌম্যকে চান্স দেওয়া হচ্ছে, আমাদেরকে নিয়ে কিন্তু মানুষ আবার ট্রল করবে, মানে ট্রল আমাদেরকে নিয়ে করবে না, মানে সম্মুখে নিয়ে করবে, যে এত কথা আমাদের হয়েছে। নিজেদেরও আর কি তখন চিন্তা করতে হবে যে আসলে মানে হুমার বি ব্যাকিং। বাট মানে সৌম্য সরকারের তো আসলে আপনি তার মানে ক্যাপাবিলিটি, এটা নিয়ে তো আসলে কারো সংশয় নেই। তার যে এবিলিটি আছে এটা নিয়ে সংশয় নেই। ওই সংশয় হচ্ছে কি যে তার এত এবিলিটি আছে, তার এত পোটেনশিয়াল আছে, কিন্তু 12 বছরের জায়গাটা স্থিতিশীল হলো না। হয়নি, অনেক লম্বা সময় থেকে তো সে আছে, কিন্তু 11-12 বছর মনে হয়ে গেছে, তার মধ্যে কিন্তু আসছে যাচ্ছে, মানে এটা মানে যে সামথিং মানে ইন সৌম্য সরকার, যে সে ওইটাকে ক্যাপিটালাইজ করতে পারছে না। অথবা আরেকটা হতে পারে যে তার ব্যাপারে মানে সে যখন 91 রান করলো, তারপরে সিরিজটা খেলানো হলো না। এটাও একটা বড় কারণ হতে পারে। হ্যাঁ, রেস্টিনের সাথে 91 পরে তারপরে সিরিজে খেলানো হলো, বিকজ সে বিসিএল রান করে নেই। মানে এটা কোন জাস্টিফিকেশনের সম্মুখে খেলানো হলো না মানে আপনার পাকিস্তানের সাথে? এই সিদ্ধান্তগুলো আসলে সঠিক ওয়েতে আসছে না বলে আপনি মনে করছেন? সঠিক ওয়েতে আসছে না মানে কি, যেহেতু সে জাতীয় দলে ভালো খেললো, জাতীয় দলে সে ভালো করে লাস্ট ম্যাচটা সে 91 খেললো, তারপর সে বিসিএল এ রান পেল না, সেইটার প্রেক্ষিতে তাকে দেখা হলো কি পাকিস্তানে, এবং বলা হলো কি যে আমরা তো তাকে রাখছি। মানে এক সময় মেহেদী হাসান মিরাজ যিনি নিজে বলে বসছেন যে হ্যাঁ আমরা তাকে রাখছি বিকজ আমরা তাকে ডিসকমফর্ট করতে চাই না, আমরা তাকে পুলে রাখতে চাই না। আমাকে তখন প্রশ্ন করে বসছেন তাহলে কি সে স্কোয়াডে থাকার জন্য আসছে, মানে 15 জনের মেম্বার রাখার জন্য তাকে রাখা হয়েছে। সো মানে আই ফাইন্ড ইট ডিফিকাল্ট। আরও আরেকটা ব্যাপার খুব মানে আমাদের দেখা উচিত যে আমরা রিসার্চকে ঠিক মতো ইউজ করছি কিনা। আমরা মিরপুরে যেটা দেখছিলাম, নাহিদ রানার বিষয়ে খুব কথা হয়েছে আজকে। সন্টেইট তিনিও প্রশংসা ভাসিয়েছেন, তিনি নিজেও বলেছেন যে তার এগেনস্টে যদি নাহিদ রানা থাকতো এবং তাকে যদি বিশ্রাম দেওয়া হতো সে খুশি হতেন। মিরপুরে তিনি দুর্দান্ত বল করলেন, প্রথম ম্যাচটায় খুব বেশি এগোতে না বলে সেকেন্ড ম্যাচে 5 চট্টগ্রামের উইকেট থেকে সে কতটা সুবিধা পেতে পারে এবং এই ম্যাচে তিনি আসলেই ট্রাম্প কার্ড হতে পারেন কিনা? অবশ্যই হতে পারেন, কারণ হচ্ছে গিয়ে নাহিদ রানার তো আসলে র পেস, এখানে তো আসলে মানে একটা বোলার 140-এর উপরে পুরো 10টা ওভার করলো, এক বল বাদে, যে বলটা একটা খালি স্লোয়ার বল মারতো, যেটা মানে 112 ছিল, ইচ্ছা করে সেটা স্লোয়ার দেয়া, একটাই স্লোয়ার দিছিল সে। আর তাছাড়া সে 140-এর উপরে পুরো ইয়েটা করলো, স্পেলটা করলো। এটা তো মানে আনবিলিভেবল স্ট্রেংথ না থাকলে, মানে আনবিলিভেবল ফিটনেস থাকলে যে সম্ভব না। আর মোরসো মিরপুরে গরমের মধ্যে ভয়ানক একটা গরম ছিল সেদিন। সেইখানে যদি নাহিদ রানা যেভাবে খেলছে, এটা তো মানে ইট শিওরলি ইজ ইমপ্রেসিভ। মানে নাহিদ রানাকেও নিতে হবে আপনাকে, কিন্তু মানে মেহেদী হাসান মিরাজ ক্যাপ্টেন্সি তার মানে আমি এটা জিজ্ঞেস করতাম আপনাকে আসলে যে রিশাদকে কিভাবে ইউজ করতেছেন ওটা একটু দেখতে হবে, বিকজ রিশাদ কিন্তু ইজ নট মানে আই থিঙ্ক দ্যাট আমি মানে জাস্ট আসার দিন মানে যেদিন খেলা হচ্ছিল সেকেন্ড ম্যাচ, সেদিন একটা মানে ক্রিকেট ফর ইয়ে থাকে না যে ইম্প্যাক্টের বিষয়টা, না ইম্প্যাক্ট না, ক্রিকেট ফর যে আপনার কমেন্ট্রিতে একজন লিখছেন যে আই থিঙ্ক মেহেদী হাসান মিরাজ ইজ নট ইউজিং রিশাদ দ্যাট মাচ। এবং তারপরে ওই কমেন্টে ওইটা দেখার পরে আমি আরো একটু ঘাটাঘাটি করলাম যে আসলে মানে ওই কমেন্টটা দেখার পরে বিষয়টা আসলে কি, হ্যাঁ আমার মনে হচ্ছে না যে মেহেদী হাসান মিরাজ মানে রিশাদকে ইজ ইউজিং মানে অ্যাজ এফেক্টিভলি অ্যাজ হি কুড হ্যাভ। প্রবাবলি এমনও হতে পারে যে রিশাদ তার জন্য একটা থ্রেট, তার জায়গার জন্য একটা থ্রেট। এক্স্যাক্টলি। এই চর্চাটা বা এই কথাটা কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া কিংবা ফ্যান যে গ্রুপগুলো আছে সেখানে কিন্তু আমরা সবসময় দেখি যে মেহেদী হাসান মিরাজ একজন ক্রিকেটার যিনি কিনা নিজের জায়গা নিয়ে সবসময় শঙ্কিত থাকেন এবং তার সমকক্ষ যারা স্পিন বিশেষ করে যারা স্পিন অলরাউন্ডার তাদের প্রতি সে মানে একটা অন্যরকম মনোভাব পোষণ করেন সবসময়। সুযোগ থাকার পরও বল দেন না, নিজে বল করতে যান। এই অভিযোগটা কি আসলেই সত্যি? না, আমি এভাবে চিন্তা করি না। মানে এখন ক্যাপ্টেন, হি দ্য ক্যাপ্টেন, সে বাংলাদেশের ন্যাশনাল টিমের ক্যাপ্টেন, তাকে তো ওই সম্মানটা আমাদের দিতেই হবে। তবে তার তার যে মানে যেভাবে সে মানে বোলিং চেঞ্জ করতেছে তাতে এই প্রশ্নটা মানুষ তুলতে পারে, বাট আমি এটা বিশ্বাস করতে চাই না।
না আমরাও কাজ করি, আমরাও বাংলাদেশ ক্রিকেট ফলো করি, আমরাও সেটা বিশ্বাস করতে চাই না। নিশ্চয়ই তিনি একজন অধিনায়ক এবং দলের স্বার্থটাই সবার উপরে তিনি রাখেন। আরেকটা বিষয় জানতে চাই, বাংলাদেশের পেস যে অ্যাটাকটা, এই অ্যাটাকটাকে দীর্ঘ সময় থেকে কিন্তু লিড দিয়ে আসছিলেন তাসকিন। আমরা তাকে স্পিড স্টার নামেও তিনি এখন একটা খ্যাতি কুড়িয়েছেন। সেই তাসকিনকে আমরা প্রথম দুটো ম্যাচে দেখলাম, তিনি উইকেট পেয়েছেন কিন্তু বেশ খরুচে ছিলেন। ওয়ানডে ক্রিকেটে এখন বর্তমানে যে আপনি বলছিলেন আমরা সাউথ আফ্রিকায় ওয়ার্ল্ড কাপ খেলতে যাব, সেখানেও কিন্তু রান একটা বড় ফ্যাক্টর, যে এখন ওয়ানডেতে সাউথ আফ্রিকার মতো মাটিতে 300, 320, 350 হরেমাশাই হয়। সেইখানে তাসকিনের এই বর্তমান সময়ে এত খরুচে বোলিংটা কি আসলে ওয়ার্ল্ড কাপের আগে চিন্তার কারণ হবে কিনা? তাসকিন বোলিংয়ের যাতে বড় চিন্তা হতে পারে তাসকিনের ফিটনেস। ফিটনেসটা আসলে মানে তার যে বেলিটার যে একটু হালকা একটু বেলি বাড়ছে, এগুলো একটু ঠিক করতে পারলে মনে হয় বোলিংটা আরও মানে খুরদার হবে। বিকজ ফিটনেস ওয়াইজ আই ডোন্ট থিঙ্ক দ্যাট হি ইজ ইন দ্য বেস্ট অফ দ্য শেপ। মানে প্রবলেম আই মাইট বি রং, আমি ভুল হতে পারি, আমি বিশ্বাস করি যেটা ভুল যেন হয়, বাট মানে তার ফিটনেসটা হচ্ছে গিয়ে মেজর ইস্যু। মানে ফিটনেসটাকে আমি বলবো না সে আনফিট, আমি বলবো যে আমরা বাংলাদেশি যারা মানে সমর্থক আছে বা বাংলাদেশের যারা ক্রিকেটকে ফলো করে বা বাংলাদেশের ক্রিকেটকে সাপোর্ট করে, তারা আরও মোর ফিটার তাসকিনকে চাইবে আউট অফ দ্য ওয়ার্ল্ড কাপ। এবং সবচেয়ে মজার বিষয় হলো তাসকিন নোজ হাউ টু গেট ফিট। মানে সে জানে যে কিভাবে ফিট এবং তার আগেও আমরা দেখেছি, এর আগেও তার একবার মুটিয়ে যাওয়ার মতো একটা সমস্যা ছিল, সেখান থেকে খুব ভালোভাবে কামব্যাক করেছে। এখন মানে ওই ফিটনেসটা ধরে মানে ওই ফিটনেসটা ফিরতে হবে আর কি। ওই ফিটনেসটা ফিরলে হয়তো বা তার বোলিংটা আর একটু মানে ইট উইল গেট শার্পার। বাট বাংলাদেশের যে পেস লাইন আপটা, এই পেস লাইন আপটা মুস্তাফিজকে এই সিরিজে মিস করলো কিনা? সে তো দলেই ছিল, একাদশেও ছিল, একদম শুরুর আগ দিয়ে হালকা একটু চোটের কারণে তিনি ছিটকে গেলেন। এই সিরিজটা তাকে কতটা মিস করেছেন আপনি এবং বাংলাদেশ ক্রিকেট? সিরিজটা শেষ হয় নাই, আগামীকালকে তার খেলার সম্ভাবনা খুবই কম। আজকে বোলিং করছে, বোলিং তো করছেন, মানে খেলবেন কিনা? আজকে বোলিং করছে, কালকের দিনে মনে খেলতেও পারে। মানে ইউ ক্যানট রুল আউট মুস্তাফিজ। এবং শন্টেড কিন্তু একটা হিন্টস দিছে যে মানে তারা দেখছে, মানে দে উইল ওয়েট ফর মুস্তাফিজ সাচ আ বোলার, যার জন্য শেষ মুহূর্ত পর্যন্ত ওয়েট করা যায়। লাস্ট মোমেন্ট পর্যন্ত ওয়েট করবে, যদি তিনি ফিট থাকেন তাহলে তাকে আবার থার্ড ওয়ানডেতে নেওয়া হতে পারে। হ্যাঁ, সেটা হতে পারে। বাট যদি মানে ফিট, এখন মুস্তাফিজ ব্যাপারটা হচ্ছে শুধুমাত্র মুস্তাফিজ ফিট থাকলে হবে না। আপনার মুস্তাফিজ এই মানে দেখতে পাবে যে এই ইনজুরিটা আবার এগ্রেভেট করলে তার পরবর্তী কিছু লম্বা সময় ধরে ইফেক্ট ফেলে কিনা, মানে অনেক কিছু চিন্তা করতে হবে ম্যানেজমেন্ট। ইটস নট লাইক যে মুস্তাফিজ ফিট হলে হবে। মানে এই ইনজুরির ডেপথটা কিরকম, এটা কত কি ডেপথের মানে ম্যাচ খেলালে সেটা কতটুকু ক্ষতির কারণ হতে পারে বিচার করে। এবং বাংলাদেশকে তো রোটেট করেই খেলতে হবে। মানে মুস্তাফিজের না থাকাটা মানে এক প্রকার তো বাংলাদেশের মুস্তাফিজ বেঞ্চ স্ট্রেন্থ তো দেখতেই হবে। আপনি যদি এখন আমার মানে প্রশ্ন হচ্ছে কি নিউজিল্যান্ডে এই দলের সাথে যদি বেঞ্চ স্ট্রেন্থ না দেখেন, তাহলে আসলে বেসিক্যালি আমরা কাদের সাথে দেখবো। সে বেঞ্চ স্ট্রেন্থ দেখার সবচেয়ে বড় উদাহরণ দিচ্ছে যে T20 দলে আপনার সাকলাইন গাফার এবং ইয়েকে নিয়ে আসছে, রিপন মন্ডলকে নিয়ে আসছে। এটা একটা বেঞ্চ স্ট্রেন্থ দেখারই। তাই এইরকম জিনিস আমরা ওয়ানডেতে কেন করলাম না? মানে ওয়ানডেতে আমাদের জিতা দরকার ছিল বলে ওয়ানডে আমরা তখন হয়তো বিশ্বকাপ ভাবনাটা মাথায় ছিল যে এই সিরিজটা আমাদের জিততেই হবে, আসলে ডু অর ডাই, এরকম চিন্তা ভাবনা থেকে করা হয়েছে মনে হচ্ছে সম্ভবত। কারণ আপনার বিশ্বকাপ এখন তো জিততে হবে, বিকজ আপনার তো এখন ওয়ার্ল্ড কাপ খেলা নিয়ে তো অনেক ইয়ে আছে, মানে সরাসরি খেলতে চাই আমরা। সরাসরি ক্ষেত্রে লট অফ থিংস দ্যাট নিডস টু বি অ্যাড্রেস। তো জিততে যাওয়াটা তো অবশ্যই ভুলের কিছু না, কিন্তু আমার প্রশ্ন থেকে যে আপনি প্লেয়ারদেরকে সময় মতো যদি এক্সপোজার না দেন, মানে এইসব দলের সাথে এক্সপোজার না দেন, তাহলে আসলে দিবেন কার সাথে? মানে যখন আপনার নিউজিল্যান্ডের মানে মানে আমার একটা জায়গায় যার সাথে কথা বলি, যে আমার দুটো ফটোগ্রাফার মধ্যে কথা শুনতেছিলাম আমি যখন মাঠে। আচ্ছা, এক ফটোগ্রাফার আমি 4টাকে চিনি, তুই কটাকে চিনিস নিউজিল্যান্ডের ক্রিকেটার, নিউজিল্যান্ড প্লেয়ারদের? তার মানে আমি মনে এতগুলো চিনি না। এই হলো নিউজিল্যান্ড দল, অথচ একজন ফটোগ্রাফার কিন্তু প্রতিপক্ষ এক্স্যাক্টলি। তার মানে কি এই দলটা তো আর ওরকম দল না, মানে তারা আসলে ঘরোয়া ওখানকার এমনও ক্রিকেটার যারা আমাদের কাছে খুব ইয়ে না। সো তারা আসছে, সো মানে দ্যাটস হোয়াট আই এম সেইং, যে আপনার প্লেয়ারদেরকে যে সুযোগও দিতে হয়, এখনই সুযোগ দেওয়া উচিত, মানে এখনই। কারণ রিশাদ তো খুব ভালো বোলিং করতেছিলেন। আমি জাস্ট আপনাকে একটা এক্সাম্পল দিই, রিশাদ কিন্তু পাকিস্তান সিরিজে খুব বেশি বোলিং পান নাই। হ্যাঁ, বোলিং করে, আমি সেটাই বলছিলাম আপনাকে যে একটা সময় গিয়ে পাকিস্তানকে খুব তাড়াতাড়ি অল আউট করার সুযোগ ছিল, কিন্তু সেখানে রিশাদের ওভারও বাকি ছিল পান নাই। হ্যাঁ, সেখানে মানে এগুলো ইট লুকস অড। মানে রিশাদ পাকিস্তান তার আগে কিন্তু তিনি খেললেন, খুব ভালো বোলিং করেন। এরপর চলে গেলেন বিগ ব্যাশ খুব ভালো করেন, সেখানেও খুব দারুণ দুর্দান্ত বোলিং করে এসে বাংলাদেশে ফিরলেন। তো পাকিস্তান সিরিজে ফুল কোটা মনে হয় 3 দিনে একবারও মনে হয় পূরণ করেন, 10 ওভার একদিনও করতে পারেননি। সো আপনার রিশাদকে তো এখন সে একটা ফর্মে আছে, তাকে তো ফর্মের সময় নিতে হবে। মানে আপনার কেন মনে হচ্ছে যে রিশাদকে আমরা মানে, আর রিশাদ তো এখনো মানে আপনার রিশাদ তো এখনো মানে 200-300 ম্যাচ খেলে ফেলে নাই।
যে বোলিং না করলেও চলবে, যে ওকে আমরা রেখে দেই, আজকে না মানে আমাদের হ্যাঁ হয়ে বোলিং না গেছে, করলেও তার তো প্রতিদিন বল করবে, প্রতিদিন সে মানে ওই শিখবে। এখন তো শিখাতে তার বড় শেখার কথা তো জায়গাটা। কনফিডেন্স নিতে থাকবে যে এবং সেই হ্যাঁ হ্যাঁ ধারাবাহিকতা ধরে রাখার হ্যাঁ, সুযোগটা আর রিশাদ থাকবে। কিন্তু সাকিব আল হাসান না যে 4 দিন বোলিং করবে, মানে 2 ম্যাচ যদি বোলিং না করে কোনো অসুবিধা নেই, বা 2 ম্যাচে 2 ওভার বল করলে তার কোনো অসুবিধা নেই। যেদিন তার 10 ওভার করবে সেদিন 10 ওভার করে ফেলবে, বিকজ ওইটা কিন্তু তার মানে ওইটা শিখছে। সাকিব আল হাসান এত ম্যাচ খেলে ফেলছিল যে সে ওইটা করতে পারবে, রিশাদও করতে পারবে, কিন্তু তাকে যত বোলিং দিবেন, একটা এরকম ইয়াং প্লেয়ারকে যত আপনি এইসব কন্ডিশন দিবেন ছাড়বেন, তত আর কি সে হি উইল বি মোর প্রিপেয়ার্ড। মানে এক্সপেরিয়েন্স গ্যাদার করার কথাটা বলছেন, যে Exactly. আসলে যত এবং বেশি কিছু- বল করবেন হ্যাঁ, তত বেশি এক্সপেরিয়েন্সটা হবে। কতগুলা বল করতেছেন রিশাদ আসলে বেসিক্যালি, মানে ডু উই নো, আমরা কি হিসাব করি বা আমাদের ম্যানেজমেন্ট কি হিসাব করতে আসলে রিশাদ কতগুলো বল করে, নাকি রিশাদকে কোনো মানে রিশাদ মানে আপনারা কি বলতে চাচ্ছেন রিশাদের ওয়ার্কলোড ব্যাপার আছে, লেগ স্পিনে তো ওয়ার্কলোডের কোনো না, ব্যাপার থাকে পুরো কখনো? এখানে তো ওয়ার্কআউটের ঝামেলা থাকার তাহলে কথা কি, না। তাহলে রিশাদকে খেলানো হচ্ছে কেন? আমরা যদি আমাদের ট্রাম্প কার্ড বলে যাকে ভাবতেছি রিশাদ, সে যদি 10 ওভার বল করতে না পারে, দেন আই আর প্লেইং হিম। নিশ্চয়ই এটা ভাববার বিষয় যে আসলে কেন তাকে দলে রাখা হচ্ছে। এক্স্যাক্টলি। মাঠের খেলা ছেড়ে যদি মাঠের বাইরে একটু আসি, মাঠের বাইরে বলতে আমরা চট্টগ্রাম মাঠটা দেখছিলাম গতকালকে। আমাদের সহকর্মী হৃদয় সহ সেখানে গিয়েছেন, তিনি আজকেও বেশ কিছু ফুটেজ পাঠিয়েছেন, যেটা আমরা দেখলাম যে মাঠে পানির অভাবে ঘাসগুলো প্রায় মরে গেছে এবং বিভিন্ন জায়গায় ঘাস নেই, সেখানে লাল মাটি বেরিয়ে এসেছে। কিছুদিন আগে একটা কন্ট্রোভার্সি ছিল, বিগত যে বোর্ডটা ছিল সেই বোর্ডের একজন পরিচালক তিনি বলেছিলেন যে এত বেশি পানির সেখানে প্রয়োজন নেই, যতটুকু পানি দরকার ততটুকুর জন্য তিনি টাকা বরাদ্দ দিয়েছেন। এটা নিয়ে বেশ জলঘোলা হয়েছে। একজন যিনি পদত্যাগ করেছিলেন শাহনিয়ান তানিম, তিনিও এটা নিয়ে অভিযোগ তুলেছিলেন যে পর্যাপ্ত পানি মাঠে দেওয়া যাচ্ছে না। সেই ফলটা কি এখন চট্টগ্রাম মাঠ পাচ্ছে? আপনার সহকর্মী রেদবান সোহানি মনে হয় ওই যিনি এর আগে ফিনান্স কমিটির চেয়ারম্যান ছিলেন নাজমুল ভাই, তাকে প্রশ্ন করেছেন, তার ইন্টারভিউ মনে হয় রেদবান সোহানি জি, নিয়েছিলেন, রাজু রহমান নিয়েছিলেন। কারণ আমি তো তার নিউজ ফলো করি। সো ওখানে যে বলেছিলেন এবং তার পরবর্তীতে আরও অনেক জলঘোলা হয় এটা নিয়ে। আসলে ওনার ব্যাপারে মানে তেমন বলার কিছু নেই, বিকজ আপনি যদি প্রায়োরিটি না বুঝেন তাহলে কিছু বলার নেই। আমি বলছিলাম যে সেই না না, ফলটাই আমি বলছি আজকে consequence-টাই, প্রায়োরিটি না বুঝে কিছু বলার নেই। নাজমুল ভাই, উইথ অল ডিউ রেসপেক্ট, তিনি আসলে বুঝতে পারেন না যে বাংলাদেশের প্রায়োরিটি কি, এই মাঠে পানিটা কত দরকার। এটা যদি তিনি আজকে থেকে 2 মাস আগে বুঝতে পারতেন বা 3 মাস আগে বুঝতে পারতেন, আজকে আমাদের এই কষ্ট করতে হতো না, মানে মাঠটার এই বেহাল দশা হতো না। অবশ্যই হতো না। এটা তার অদূরদর্শিতা হবে, হয় তার অদূরদর্শিতা কিংবা তার অক্ষমতা। মানে তিনি বুঝতেই পারেননি আসলে এখানে হ্যাঁ, কারণ তিনি প্রয়োজনীয়তা। তো মানে তিনি জানেন না। এখন ধরেন যে মানুষ খুব ছোট ছোট বিষয়ে মানে টাকা পয়সা হিসাব করে, ফিনান্স কমিটির চেয়ারম্যান তিনি তো হিসাব করবেনই, হিসাব করাই তো তার কাজ, জি, কিন্তু হিসাবটা কিসে করবেন? আমরা দেখছি যে বিভিন্ন হ্যাঁ, হিসাব উনি হচ্ছে তিনি একটা দিয়েছেন। পেনি ওয়াইজ পাউন্ড ফুলিশ টাইপ লোক, মানে ওই পেনিগুলো বাঁচাইতে গিয়ে পাউন্ডে নষ্ট করে ফেলা। এখন এই মাঠটার অবস্থা পেনি ওয়াইজ পাউন্ড ফুলিশ, ওই পেনি যে বাঁচাইলো ওইটাতে কি হলো মাঠের? আপনি দেখেন এখন মাঠটাতে রেদওয়ান সাহেব যে ফুটেজটা দেখছে সেটা দেখার পর নিশ্চয়ই আপনারও খুব ভালো লাগে না যে কি ফুটেজ যে দেখছে। মানে মাটি বের হয়ে আসছে এমন ভাবে লাল Exactly. মাটি So, যে এরকম ভদ্রলোক মানে এরকম মানুষ যখন আপনার ইয়েতে থাকবে মানে বোর্ডে আসবে, তার আমলে বোর্ডের মানে মাঠে তার বোর্ডে আসার ফলে মানে ওটার কিছু দায়িত্ব নিতে হবে বোর্ডের, মানে বাংলাদেশ ক্রিকেটকে। তাকে যখন বসানো হয়েছে এরকম একটা চেয়ার, ওটা দায় নিবে না বাংলাদেশ ক্রিকেট? নিতে তো হবেই। হ্যাঁ, তাই মাঠটার দায়, ওইটা দায় মানে দায় স্বীকার করছে মাঠটা। তো চট্টগ্রামের মাঠ নিয়ে বলতে গেলে আমরা একটু যদি আবার খেলায় ফিরি, এই চট্টগ্রামের মাঠটা আপনি প্রথমেই বলছিলেন যে এই মাঠটায় উইকেটে রান হয় এবং এখানে ব্যাটসম্যানদের জন্য সুবিধা থাকে। ব্যাটসম্যানদের জন্য যেমন সুবিধা থাকে, পেসারদের জন্য কিছুটা সুবিধা কিন্তু এই মাঠে থাকে। না, চট্টগ্রামে মানে চট্টগ্রাম রিলেটিভলি স্পোর্টিং উইকেট বানায়, রিলেটিভলি স্পোর্টিং উইকেট হয়, মানে যে পারবে সেই জিতবে এখানে। মানে এটা এমন না যে বল এরকম মানে আপনার যদি পেসারদের যদি ওই ক্ষমতা থাকে পেসার নিয়ে নিবে, যদি স্পিনার থাকে স্পিনারদেরও যে সুবিধা থাকে না কথাটা এমন না, স্পিনাররা সুবিধা পেয়ে থাকে সেখানে অনেক এবং সময় ভালো স্পিনার টার্ন থাকে। হয় হ্যাঁ, বলে। সো মানে সব দিকে চট্টগ্রাম উইকেট ইজ এ গুড উইকেট। আপনার ধরেন এই ধরনের চট্টগ্রাম সিলেটের উইকেট ইজ ভেরি গুড উইকেট। সিলেটেও আমরা দেখেছি বিপিএল ভালো উইকেট, ভালো রান কারণ ভালো হয়েছে। উইকেটে খেললে কি হবে, আপনার দুই পক্ষেরই সমান চান্স থাকবে। আর প্রশ্ন হচ্ছে কালকে বাংলাদেশ দল ভালো উইকেটে খেলার সাহস দেখাবে নাকি? এর আগে তো আমরা নিউজিল্যান্ডকে, আমার মনে আছে যে 2021 মনে হয় লাস্ট টাইম কবে যেন একটা 5-0 বা 4-1 সামথিং ছিল একটা T20 সিরিজ জিতছিলাম, মানে একদম নিউজিল্যান্ডকে একদম মানে উইকেট বানায়। একদম আপনি আমরা যে শুরুতে যেটা বলছিলাম ধানক্ষেত, আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। ছোট্ট করে আপনার একটা অপিনিয়ন জানতে চাইবো, সৌম্য সরকার, নাহিদ রানা, এই দুজনের মধ্যে কালকে বাংলাদেশের ট্রাম্প কার্ড হতে পারেন কে? সৌম্য সরকার। সৌম্য সরকারকে আপনি এগিয়ে রাখবেন যেহেতু ব্যাটিং বোলিং দুইটাই, নাকি শুধুমাত্র ব্যাটিং এর জন্য? না, সৌম্য সরকার ইজ ইন গুড টাচ, মানে
সমস্যাকে অনেক চিন্তা, তার হাসিটাই বলতে হিজ ইন গুড টাচ। আজকে আমরা দেখছিলাম সালাউদ্দিন ভাইয়ের সঙ্গে তিনি আলাদাভাবে কাজ করছিলেন অনেকক্ষণ ধরেই। হ্যাঁ, মানে ইজ ইন গুড টাচ। সো নাহিদ রানা, মানে আপনার একটা জিনিস এখানে বলতে চাই যে নাহিদ রানার সম্পর্কে, মানে নাহিদ রানা থেকে আমাদের এক্সপেকটেশন লেভেলটা একটু কমাতে হবে, যদি আপনার নাহিদ রানাকে অনেক দূর দেখতে চান। কারণ নাহিদ রানাকে যদি আপনারা মানে মাশরাফির মতো একটা জীবন দিতে চাই আমরা, তাহলে প্রতি ম্যাচে খেলাবো, প্রতি ম্যাচেই 140-45। কারণ মাশরাফি কিন্তু তার জীবনের একটা বড় সময় অনেক বেশি বোলিং করছে বলে কিন্তু খুব বেশি ইঞ্জুরি প্রোন হয়ে যায়। সো ম্যানেজিং নাহিদ রানা ইজ মোর ইম্পর্টেন্ট নাও দেন এনিথিং এলস। আপনি নাহিদ রানাকে প্রতি ম্যাচে কিন্তু ওই এক্সারশনটা দিতে পারবেন না, বিকজ তার তো মেশিন না, সে তো একটা বডি। অ্যাট সাম টাইম, অ্যাট সাম পয়েন্ট এটা কিন্তু যে কোনো কিছু করতে পারে। সো ইউ হ্যাভ টু গিভ হিম দ্যাট স্পেস, মানে যে কীভাবে তাকে ম্যানেজ করতেছেন। বাট এখন ধরেন যেই ছেলে 145 হরহামেশা করতে পারে, সে বোলিংয়ে গেলে তো 142-43 করবেই, জি, ঠিক না? ইটস ভেরি এক্সপেক্টেড। বাট ওয়ান্স উই অলওয়েজ থিঙ্ক যে সে ওই 145, 47, 48 ওই বলগুলো করবে, যে বিষয়টা নিয়ে এখন সবচেয়ে বেশি কথা হয় ওয়ার্কলোড, আপনি বলছেন সেটা ম্যানেজমেন্ট করাটা খুব বেশি ইম্পর্টেন্ট। বিকজ এখন মানুষের দেখে বিভিন্ন জায়গায়, আজকে এক জায়গায় পড়তে আসলাম যে 150 আর কবে নাহিদ 150 হবে। ইটস নট 150, ইট ক্যানট বি হিজ গোল। হিজ গোল নিড টু বি কনসিস্টেন্ট। কারণ তার মানে শারীরিকভাবেই সে বলটা করলেই 142-43 হচ্ছে। আপনার ওই 7-8 বাড়াইতে গিয়ে, মানে আমি বলছি যে অবশ্যই বাড়ানো উচিত, পেস তো অবশ্যই তার মেইন স্ট্রেংথ ওটাই বাড়ানো উচিত, বাট অতিরিক্ত এক্সারশন মাইট হ্যাভ আ ডিফারেন্ট ইম্প্যাক্ট অন রানার্স বডি স্ট্রাকচার। বিকজ এখনও কিন্তু নাহিদ রানা ইজ আ, মানে এখনও কিন্তু তার মাসেল কিন্তু ডেভেলপ, বাট টোটালি ডেভেলপ না। আপনার যদি নিউট্রিশন বা আমরা বায়োমেকানিক্স এগুলো যদি চিন্তা করি, তাহলে কিন্তু একটা প্লেয়ার, আপনি যদি সামনে, মানে একটা প্লেয়ারের কিন্তু বডি কিন্তু ডেভেলপ হতে থাকে, একটা সময় পর্যন্ত ডেভেলপ হতে পারে, তারপরে কিন্তু ইটস অল দ্য মাসেল টিউনিং অ্যান্ড ওগুলো কিন্তু নাহিদ রানা হচ্ছে, বাট এগুলো আরও ডেভেলপ হওয়ার সময় আছে। এখন ওই জায়গায় যদি আপনি খুব বেশি স্কুইজ করেন, দেন ওটা কিন্তু লং টার্মে ইট মাইট নট হেল্প। মানে আপনি শঙ্কা থেকে যে একটা বড় ধরনের ইনজুরি কিংবা মাশরাফির মতো ক্যারিয়ারটা আসলে মানে বলের গতিটা কমে আসার একটা শঙ্কা থেকে যায় সেই সময়। যদি ওই জায়গাটা নাহিদ রানাকে আমরা অবশ্যই ট্রাম্প কার্ড হবে, বাট প্রতিদিন নাহিদ রানাকে মনে করা যায় যে তুমি আমার ট্রাম্প কার্ড মাইট হ্যাভ, কারণ সেটা তো বাচ্চা, এটা হতে পারে তার জন্য ক্ষতির কারণ। হ্যাঁ, সেটা ইভেনচুয়ালি তার বয়স তো কম। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আতিফ আজম। আমরা চাইবো আপনি আবারও আসবেন এবং আপনার সঙ্গে এখানে আড্ডা হবে।